ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। মেঘ জমেছে নীলখামে। পর্ব ৩। সুমনার সাথে। খাদিজা বেগম এর স্বামী লোকটা একটু গম্ভীর ধরনের, তবে বউকে তিনি ভীষণ ভালোবাসেন। প্রেমের বিয়ে ছিল ওনাদের। খাদিজার বাবা ছিলেন বেশ বিত্তবান লোক। তার একমাত্র মেয়ে টিউশনি করানো জাভেদ আহমেদের মতো একটা সাধারণ ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে শুরুতে তার ছিল জোর আপত্তি, কিন্তু মেয়ের জেদের কাছে তা বিশেষ গুরুত্ব পায়নি। তবে শর্ত রেখে বিয়েটা হয়েছিল শেষমেশ। বিয়েটা করতে বেশ কাজ ঘর পোহাতে হয়েছিল। জাভেদ আহমেদকে পুরো 5 বছর অপেক্ষা করার পর নিজের প্রিয়তমাকেই স্ত্রী হিসেবে পেয়েছিলেন তিনি। আর আজ তাদের বিয়ের 30 বছর। পুরো সময়টা বেশ হাসি তামাশা আর মজার মধ্য দিয়ে কাটলো। তহিদ খাওয়া শেষ করে চলে গেছে। তার একটু তাড়া ছিল। এখন জিনিয়ারা খেতে বসবে। জিনিয়া আগে থেকে একটা প্লেটে বিরিয়ানি তুলে রেখেছিল। খাদিজাকে বলল, আম্মু তোমরা খেতে বসো, আমি বরং কেক আর বিরিয়ানিটা তারিনা নানিকে দিয়ে আসি। জিনিয়াদের বাসা থেকে প্রায় 3টে বাড়ি পরে তারিনা থাকেন। একাই থাকেন। বয়স তার প্রায় 60। ছেলে মেয়ে আছে 3 জন। 2 ছেলেই দেশের বাইরে। মেয়েটাও বিয়ের পর স্বামীর সাথে আমেরিকা থাকতে শুরু করেছে। স্বামীহীন তারিনার সম্বল বলতে তার 5 তলা বাড়ি, যেটা সে প্রায় সবটাই ভাড়া দিয়ে রেখেছে। ছেলেমেয়েরা যে দেখে না এমন নয়, মাসে মাসে টাকা পয়সা তারা ভালোই দেয়। তবে তারা যেটা দেয় না সেটা হচ্ছে নিঃসঙ্গতার বীজ থাকে সঙ্গ, আর এই বয়সে এটারই অভাব বোধ করে মানুষ বেশি বোধ করে। জিনিয়া সবসময় বলতে গেলে তার কাছে আসা যাওয়া করে। ওনার সাথে বেশ ভালো সম্পর্ক গাঢ় ওনার। ওনার সাথে তার সম্পর্ক গাঢ়। খাদিজাও আপত্তি করেন না। তিনি বলেন, একটু দ্রুত আসিস, একসাথে খাবো। জিনিয়া মাথা নেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রিদি ছুটে এসে বলল, তুই একা যেতে পারবি? আমি কি আসবো তোর সাথে? জিনিয়া বলল, আরে না, এটুকুই তো, আমি যাবো আর আসবো। তুই গিয়ে খেতে বস। ওকো আমার সুন্দর মানুষ। একটা কথা শোনো, তুমি বিনা আমার তো নাই কোনো গতি কোনো। বিছানায় গা এলিয়ে সবে ফোনটা হাতে নিয়ে ফেসবুক ওপেন করেছিল তৌহিদ। ফ্রেন্ড লিস্টের অনেকেই তাকে ট্যাগ করে তার ছবি দিয়ে স্টোরি দিয়েছে। সেসব দেখছিল। আচমকাই তার ছবি যুক্ত একটি স্টোরিতে ব্যাকগ্রাউন্ড এমন একটা গান বেজে উঠতেই সেই স্তব্ধ হয়ে গেল। তার থেকে বেশি অবাক হলো আইডির মালিকের নাম, জিনিয়া ফুল দেখে। তৌহিদ অজান্তেই হেসে ফেলল। সে অবুঝ না, জিনিয়া তাকে পছন্দ করে সেটা খুব ভালো করেই ধারণা করতে পারে। তাই নিজেও চেষ্টা করে মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখতে। এই বয়সে মেয়েরা স্বভাবতেই আবেগী হয়। সময়ের সাথে সাথে সেটা ফিকে পড়ে যায়। জিনিয়া না বুঝলেও সে তো বুঝদার। তৌহিদ চায় না তার সাথে রকির বা তার পরিবারের সম্পর্ক নষ্ট হোক। তৌহিদ স্টোরি রিপ্লাইতে লিখল, এটা কি গান? নিশ্চয়ই ভুল করে আপলোড হয়েছে। তবে দেখা গেল যাকে সে মেসেজ দিয়েছে তার রিপ্লাই পেতে হয়তো দেরি হতে পারে, কারণ সে অফলাইন। তাই সোজা কল করে দিল। তারিনাকে খাবার দিয়ে সবে বের হচ্ছিল জিনিয়া। এর মধ্যে বৃষ্টি নামছে, ঝুমঝুম করে মুষলধারে বৃষ্টি। অনেকটা সময় বসে থাকার পরও যখন বৃষ্টি থামার নাম নিল না, তখন ভেবেছিল ভিজতে ভিজতেই বাড়ি চলে যাবে। সবাই অপেক্ষা করছে। সেই মুহূর্তেই ফোনটা বাজতেই হাতে তুলো। স্ক্রিনে চকচক করছে ঘূর্ণিঝড় নামটা। তহিদ ভাই সত্যি তাকে ফোন করেছে। জিনিয়া যেন বিশ্বাসই হচ্ছে না। তহিদের আগে কখনোই তাকে নিজ থেকে ফোন করেনি। শাড়ি পরাই কি তবে কাজ হয়েছে? না, জিনিয়া আর ভাবতে পারল না। কলটা রিসিভ করতেই তহিদ বলল, আসসালামু আলাইকুম। স্টোরিতে এসব কি গান লাগিয়েছ? হ্যাঁ, দেখে শুনে দিয়েছো নাকি হাত লেগে চলে গেছে? গলার স্বরটা কানে লাগলো জিনিয়ার। নাক মুখ চেপে বলল, ওয়ালাইকুম আসসালাম তৌহিদ ভাই, আস্তে কথা বলুন, একটু দম নিয়ে নিন।
তহিদ বলল, আমার সাথে নাটক না করে সোজা কথায় আসো। স্টোরিতে এটা কি গান লাগিয়েছ? ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? জেনে বুঝিয়ে লাগিয়েছে। তৌহিদ থেকে উত্তর এলো, স্টুপিড তুমি। দেখুন তৌহিদ ভাই, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমন না। আপনি দেখতে সুন্দর এটা অস্বীকার করতে পারেন? আর তুমি বিনে আমার তো নাই গতি কোনো। বলতে আমি একজন সাধারণ জনগণের আপনার মতো এমন একজন দায়িত্ববান সৎ সুন্দর মেয়র ছাড়া গতি নেই, এটাই বোঝাতে চেয়েছি। মূলত আমার গানের ভাব অর্থ এটাই। তৌহিদ হেসে ফেলল, বলল, আচ্ছা, আর সেদিনের মেসেজের ভাব অর্থটা তাহলে কি? তেমন কিছু না। তেমন কিছু নয় তো, একটু দুষ্টুমি করেছিলাম। তৌহিদ বলল, তাই? ইস, আমি তো সিরিয়াসলি নিয়েছিলাম। ভাবছিলাম তোমার রেজাল্টের পর আঙ্কেলের সাথে কথা বলবো। জিনিয়া বার কয়েক ফোনের পানে চাইলো। সে কি ভুল শুনছে? চোখ টলে গায়ে চিমটি কেটে কিছু পরিবর্তন হলো না। জিনিয়ার বুকটা কাঁপছে, বোধহয় সে কেঁদে ফেলবে। তাও নিজেকে সামলে বলল, কি কথা বলতেন? তৌহিদ বেশ মজা পেল। আমাদের বিয়ের ব্যাপারে। প্রেম ভালোবাসা হারাম, আমাদের ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। তুমি তো জানো আমি কতটা আল্লাহর অনুগত। জিনিয়া মনে হলো সে জ্ঞান হারাবে। বিস্মিত গলায় বলতো, সত্যি বলছেন তৌহিদ ভাই? বিশ্বাস করুন, এই মেসেজটা আমি ইচ্ছে করেই লিখেছিলাম। আমি আপনাকে অনেক বছর ধরে খুব পছন্দ করি। অনেক চেষ্টা করেও নিজের মনের কথা বলতে পারছিলাম না। তাই ভাইয়া সেজে আপনাকে মেসেজ দিয়েছিলাম। আপনি রাজি হয়ে যাবেন আমি ভাবতে পারিনি। আমি জানতাম মেসেজটা মোটেও মজা ছিল না। এখন তো প্রমাণও পেয়ে গেলাম। তোমাকে সামনে পেলে দুগালে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম, ইডিয়েট। তুমি আমাকে দিয়ে এসব কিভাবে ভাবতে পারো? আমি তোমার ভাইয়ের মতো, তোমার ভাইয়ের বন্ধু আমি। সে জানলে কি হবে ভাবতে পারছো? জিনের মুখটা গম্ভীর হয়ে এলো। তবে সে একটুও কষ্ট পেল না, বরং সে ভালো করেই জানতো এক দুবার বা বার কয়েক রিজেক্ট হবে সে। তবুও বিরস গলায় বলল, একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালো রাখতে পারে না, একটা মেয়ের কি একটা ছেলেকে ভালো রাখতে পারে না? তার কি ভাইয়ের বন্ধু তো, সে তার ভাইয়ের বন্ধু তো ছেলে না নাকি? আর আমার ভাই আছে, আমি অন্য কাউকে ভাইয়ের মতো ভাবতে যাব কেন? আপনি এত হাদিস জানেন আর এটা জানেন না? মারহাম ছাড়া একটা মেয়ের জন্য বাকি সব পুরুষই পরপুরুষ হয়। তহিদ দীর্ঘশ্বাস ফেলল। নাছোড়বান্দা মেয়ে। শোনো চিনিয়া, তুমি এখনো অনেক ছোট। বাস্তবতা বোঝার বয়স তোমার হয়নি। এই বয়সটা আবেগের। তাই আবেগে ভেসে না গিয়ে একটু বিবেক দিয়ে ভাবার চেষ্টা করো। আর খবরদার, নেক্সট টাইম এসব উল্টোপাল্টা কাজ করবে না, নয়তো আমি কিন্তু রকিকে বলে দেব। আচ্ছা, আবেগের সময়সীমা কত? উত্তর এলো, কয়েক সপ্তাহ বা কয়েক মাস। স্নায়ু আবেগ হলে তো 13 বছরে জন্ম নিয়ে 6 বছর স্থায়ী হতো না, সময়ের স্রোতেই ভেসে যেত। যা বয়সের সাথে ফিকে না হয়ে আরো গভীর হয়েছে তা আবেগ নয়, তা সত্য। যে অনুভূতি দীর্ঘ 6টি বছর ধরে নিজের অস্তিত্ব প্রমাণ করে এসেছে, জীবনের বাকিটা পথও একইভাবে অটুট থাকবে। তাই নির্ভরতাটুকু আপনি রাখতেই পারেন। কপালটা এক হাতে চেপে ধরল তৌহিদ। বলল, তুমি খুবই খুবই ইম্যাচিওর। সেটা কি বুঝতে পারছো? নয়তো এত সহজে কেউ ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করতে পারে? এই একই কথা আমি মনের মধ্যে কত শতবার সাজিয়েছি। স্বপ্নে কল্পনায় কতবার যে আপনাকে প্রপোজ করেছি, এগুলো এখন মুখস্থ হয়ে গেছে। প্রথম প্রথম খুব লজ্জা লাগতো, এখন আর লাগে না। তহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এত ছেড়ে তোমার পেছনে ঘুরে এত এত লাভ লেটার পাও, তো আমাকে পছন্দের কারণ কি? আপনাকে পছন্দ করার অজস্র কারণ আছে। বলতে নিলে আপনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাবে। তার থেকে আপনি শর্টকাটে আপনাকে অপছন্দ করার একটা কারণ বলুন তো। তহিদ আসলেই কিছু ভেবে পেল না। যত হোক নিজের প্রতি ভালোবাসা আছে তার। এই মেয়েকে কিভাবে বোঝাবে সে? হুট করেই বলল, আমার বাবার দুটো বিয়ে ছিল। এটা নিশ্চয়ই জানো। চিনিয়া মৃদু হেসে বলল, সমস্যা নেই। আপনি দুটো কেন, কয়েকটা বিয়ে করতে পারেন। তবে প্রতিবারই আমাকে বিয়ে করতে হবে। বলুন, বিয়ে করবেন আমায়? তহিদের কানটা ঝাঁঝা করে উঠল। মেয়েটা বিয়ের প্রস্তাব দিল? এত সহজ কিভাবে? তাই নিজেরই এত লজ্জা লাগছে।
তার পুরো শরীর ঘামতে শুরু করেছে। জিনিয়ার অদ্ভুত অনুভূতি হচ্ছে, বুকটা ধড়ফড় করে কাঁপছে। ইচ্ছে করছে কোথাও লুকিয়ে গিয়ে কিছুক্ষণ একা একা হাসতে। না, এটা কি লজ্জা ঠিক বলা যায় না, তবে তৌহিদ যে বিব্রত বোধ করছে সেটা ভেবে মনে মনে খুব মজা পেল ও। তৌহিদের নীরবতার মাঝে জিনিয়া তার্নার বাড়ি থেকে বের হলো। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। আকাশ থেকে বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে স্বচ্ছ হয়ে উঠছে রাস্তার দুপাশ। বিকট শব্দে আশেপাশে বাজ পড়ছে, কিন্তু ঝিনিয়ার ভয় লাগছে না। বরং বৃষ্টির মধ্যে হাঁটতে তার অসম্ভব ভালো লাগছে। মনটা আজ ফুরফুরে লাগছে। পেটের কথা বলে দিতে পেরে হালকা লাগছে। ফোনটা তখনও তার কানে ধরা। তৌহিদ দীর্ঘশ্বাসের আওয়াজ এলো। এবার বোধহয় কিছু বলবে। অদ্ভুত শিহরণে জিনিয়া গা কেঁপে উঠল। শরীরের রোম খাড়া হয়ে গেল তার। তৌহিদ জিজ্ঞাসা করলো, কোথায় তুমি? বাড়িতে? জিনিয়া বিরক্ত হলো। তার কথার উত্তরটা দিল না চালাক লোকটা। হালকা বিরক্ত গলায় বলল, আমি তারিনা নানির বাসায় গিয়েছিলাম, এখন রাস্তায় আছি, বাড়িতেই যাচ্ছি। তৌহিদ বলল, এত রাতের বেলা একা একা বাড়ি থেকে বের হয়েছ? তার উপর এমন আবহাওয়ায় দিব্যি বৃষ্টিতে ভিজে যাচ্ছ? বাড়ি? আমি বৃষ্টিতে ভিজছি এটা আপনি কিভাবে বুঝলেন? ধারণা করছি, এটাকে বলে মনের টান। জিনিয়া খিলখিল করে হেসে উঠল। তার এহেন ছেলে মানুষটি দেখে তৌহিদ কিছু বলতে গিয়েও থমকে গেল। সেই মুহূর্তে জিনিয়া খেয়াল করলো ড্রয়িং রুমের মূল সদর দরজাটা কেমন যেন আগলা হয়ে আছে। হাত দিতেই একটুখানি ফাঁক হয়ে গেল। দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জিনিয়ার হাসি মুখে বলল, আপনার কি আমার কথার আসল উত্তরটাই দিলেন না? আপনি কিন্তু আমার কথার আসল উত্তরটাই দিলেন না। কথাটা শেষ হতে না হতেই তৌহিদের ভ্রু কুঁচকে গেল। তবে সে ঠিক বলল তা জিনিয়ার মস্তিষ্কে প্রবেশ করতে পারল না। তার দৃষ্টি তখন বসার ঘরের ভেতরে দৃশ্যটার উপর পড়ল। তখন তার গলার স্বর গলায় আটকে গেল। কে জানতো, যেখানে তার জন্য অপেক্ষা করেছিল তার বিভীষিকাময় দৃশ্য। পুরো বাসার ঘরটা যেন এক প্রলয়ঙ্করী ধ্বংসের তাণ্ডব তছনছে হয়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। উল্টে আছে দামি সোফা, ভেঙে টুকরো টুকরো হয়ে আছে কাচের টেবিল। সেই লণ্ডভণ্ড ঘরের মেঝেতে কম্পিত পায়ে এগিয়ে গেল জিনিয়া। তার দু পায়ে যেন চলছিল না। পিনপতন নীরবতা চিরে সে ধপ করে বসে পড়ল মেঝেতে। তার গলা থেকে বের হলো একটা করুণ আর্তনাদ। রিধি? মেঝেতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে হৃদে। শরীরের 1 ইঞ্চি জায়গাও নেই কোনো কাপড়ের টুকরো। পুরো অবয়ব ভেসে যাচ্ছে থকথকে রক্তে। একটি নিথর প্রাণহীন শরীর, যেখানে একটু আগে শাড়ি সামলানোর কত শত ব্যস্ততা লজ্জা ছিল। জিনিয়ার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। তার অবুঝ মনে কিছুই একটা ভয়ঙ্কর সত্যটাকে মেনে নিতে পারছিল না। সে নিজের কাঁপতে থাকা হাত দিয়ে সজোরে নিজের গালে কয়েকটা পরপর চড় মারতে লাগলো। না, এটা সত্য হতে পারে না। এটা একটা দুঃস্বপ্ন। এখনই ঘুম ভেঙে যাবে। কিন্তু না, মর্মান্তিক সেই স্বপ্ন ভাঙল না। উন্মাদিনীর মতো চারদিকে তাকাতে গিয়ে তার দৃষ্টি হঠাৎ গিয়ে আটকে এলো একটু দূরের এক কোণায়। সেটা জাবেদ আহমেদ, তার বাবা। জিনিয়ার অবশ মস্তিষ্ক যেন আর কাজ করছে না। সে কোনো মতে অবশ পায়ে ঝুঁকে ধুকে ধুকে উঠে দাঁড়ালো। তার শরীর, বাবার শরীরটা মেঝেতেই ওইভাবেই নিথর হয়ে পড়ে আছে। বুকের বাম পাশ দিয়ে অঝোর ছাড়ায় ঝরে বয়ে চলেছে তাজা রক্তের স্রোত। এত এত রক্ত বের হয়ে যাচ্ছে, তার কি ব্যথা করছে না? এত এত জিনিস ভেঙেছে, অথচ লোকটা প্রতিবারের মতো আজও ধমকে উঠে বলছে না, কিরে জিনিয়া, সারাদিন অমন করিস কেন? সারাক্ষণ এটা ওটা ভাঙতেই থাকিস। জিনিয়া অবশ্য বরাবরই নিজের দোষ অস্বীকার করত, কিন্তু আজ মনে মনে ঠিক করলো আব্বু একেবারে বললেই সে সবটা মেনে নেবে। মানুষটা আজ উঠে দাঁড়াচ্ছে না। বারবারের বরাবরের মতো হইচই করে পুরো বাড়ি মাথায় তুলছে না। জিনিয়া ধরা গলায় ডেকে উঠল, আব্বু, আব্বু, শুনতে পাচ্ছ? তোমার গা থেকে কত রক্ত বের হচ্ছে দেখো। আব্বু, প্লিজ এভাবে শুয়ে থেকো না, ওঠো না একটু। ও আব্বু, তুমি কোথায় গো? ও আম্মু, তুমি কোথায় গো? কিন্তু কেউ উঠল না। সবাই যেন চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। জিনিয়া মাথার ভেতরটা প্রচণ্ড ঘূর্ণি পাখির মতো ঘুরছে। চোখ দুটো পুরোপুরি ঝাপসা হয়ে আসছে।
কোনো মতে দেয়াল ধরে কাঁপতে কাঁপতে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। রান্নাঘরের সামনে পা রাখতেই জিনিয়ার বুকটা শিউরে উঠল। পুরো ড্রয়িং ডাইনিং টেবিল আর রান্নাঘর মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাচের গ্লাস আর প্লেটের ভাঙা টুকরো। সাথে তার সাথে মাখামাখি হয়ে আছে সেই স্পেশাল বিরিয়ানি, মাংস, ডিম যা একটু আগেই পরম যত্নে রান্না করেছিলেন খাদিজা বেগম। তার ঠিক পাশেই রান্নাঘরের ঠান্ডা মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে আরেকটি নগ্ন নিথর নারী অবয়ব। সেটা সেটা কি খাদিজা বেগম, তার মা? মায়ের এমন বিকৃত আর রক্তাক্ত অবস্থা নিজের চোখে দেখে ঝিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। তার গোটা জীবনের এর চেয়ে ভয়াবহ আর এর চেয়ে নৃশংস দৃশ্য আর একটিও হতে পারে না। মায়ের নিথর দেহটার দিকে তাকিয়ে তার গলা থেকে শেষবারের মতো একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। আর পরপরই সে আছড়ে পড়ল রান্নাঘরের ওই রক্তাক্ত মেঝেতেই। তখনও ড্রয়িং রুমের মেঝেতে ফেলে যাওয়া ফোনটা ওপাশ থেকে তৌহিদ ব্যাকুল গলায় বারবার ডেকে চলছে, চিনিয়া, চিনিয়া, কি হলো? কথা বলছো না কেন? চলবে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর কিছু মন্তব্যের। ভালো না লাগলে গল্পটি কন্টিনিউ করব না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।